এক সময়কার জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চল নিরাপদ সড়ক চাইতে চাইতে এখন নিজেই জীবনের শেষ যাত্রায় হাঁটছেন। গতকাল সোশ্যাল মিডিয়ায় ইলিয়াসের মেয়ে একটি ভিডিও আপলোড করেন এবং ভিডিওতে তিনি বলেন, আমার বাবা কাউকে চিনতে পারছে না, শুধু তাকিয়ে থাকে আর কান্না করে। ভিডিওতে দেখা যায় তার মুখের এক পাশ বাঁকা হয়ে গেছে, তাই উন্নত চিকিৎসার জন্য ইলিয়াস কাঞ্চনকে আমেরিকায় নেওয়া হয়েছে। সেখানে তার মেয়ের বাসায় তিনি অবস্থান করছেন। ইলিয়াস সারাদিন তার স্ত্রী জাহানারার কথা জিজ্ঞাসা করেন, সবসময় জাহানারাকেই দেখতে চায়। বাংলাদেশ থেকে ইলিয়াস কাঞ্চনের সাথে একটি ফোন কলের আয়োজন করা হয়। ফোনের ভেতরেও ইলিয়াস শুধু তার স্ত্রীর কথাই বলে যাচ্ছেন। চলুন আমরা তার শেষ সময়ের কথাগুলো শুনে আসি। অক্টোবরের 10 তারিখে বান্দরবনে গিয়েছিলাম শুটিং করার জন্য। পাহাড়ের মধ্যে একটা টাওয়ার ছিল, সেখানে একটা টেলিফোনের ব্যবস্থা ছিল। তখন তো মোবাইলের যুগ ছিল না। তো আমাকে একজন এসে বলল যে ভাই আপনার একটা ফোন। আমি খুব অবাক হয়ে গেলাম যে এখানে আমাকে ফোন করলো কে। এবং আমরা তো চলচ্চিত্রের মধ্যে অনেক সময় দেখাই যে আঁচ করা যায়, বুকের মধ্যে খোঁচা লাগে, এরকম ঠিক এরকম একটা খোঁচা লাগলো আর কি, যে কী ব্যাপার। তো তখন আমার মনে হলো যে গত শুটিংয়ে যখন আসছিলাম তখন আর্মিরা অনেক দাওয়াত টাওয়াত করে করেছিল, তো তাদেরকেও হয়তো ফোন করতে পারে জানি আসছে এটা জেনে, এটা মানে এরকম একটা সান্ত্বনা নিয়ে গেলাম ফোন ধরতে আর কি। ফোন যখন ধরলাম তখন আমি যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে বললো যে স্যার মানে চিন্তা করেন না, মানে আপনার ফ্যামিলি আসার কথা ছিল, তো তারা রাস্তায় একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি শুটিংটা বন্ধ করে দিয়ে চলে আসেন আর কি। তো সেইটা শোনার পর মানে আসলে সত্যি কথা বলতে যে মানে আমার শরীর টরীর মানে যেটা আমি কোনোদিন এরকম অ্যাক্টিং করতে পারবো কিনা আমি জানি না, কারণ বাস্তব জিনিস এক আর অ্যাক্টিং করা আরেকজন। আমার পুরো বোধহয় চেহারাটা সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল। আমি যখন আসলাম ওখান থেকে তো সবাই দেখে কী ব্যাপার, কী হয়েছে আপনার। তা আমি জাস্ট শুধু বললাম যে শুটিংটা প্যাক আপ করেন, আমাকে চলে যেতে হবে, কারণ ওরা আসার কথা ছিল, গাড়ি রাস্তা অ্যাক্সিডেন্ট করছে। তো তারপর শুটিং প্যাক আপ করে আমি আসলাম, এসে আপনার রওনা দিলাম চিটাগাংয়ের উদ্দেশ্যে, কারণ শুনলাম যে তাকে নিয়ে যাওয়া হয়েছে চিটাগাংয়ে হাসপাতালে। তো রাস্তায় আমি গাড়িটা দেখেছি আর কি, যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় যাওয়ার পথে আমি গাড়িটা দেখেও আমার আবার আরেকটা খোঁচা কিন্তু ভিতরে লাগলো। যে তারপরে আমি কিন্তু জানি না তখনও পর্যন্ত যে আমার স্ত্রী মারা গেছে, কিন্তু এর মধ্যে অনেকে জেনে গেছে, আমার সঙ্গে যারা আছে তারাও জানে যে মারা গেছে এটা। তো আমি মানে চিন্তা করছিলাম আর কি যে হয়তো তাদেরকে ভালো চিকিৎসা করাতে হতে পারে, সিঙ্গাপুরে তাদেরকে নিয়ে যাবো এরকম ভাবে। তো যখন হাসপাতালে গেলাম সেখানে যাওয়ার পর আমি দেখলাম আমার দুটো বাচ্চা খুব চেহারা মলিন, কেঁদে কেঁদে মানে হয়ে গেছে। ওকে আমি দেখছেন, আমি ওকে খুঁজতেছি। তো এটিএম ভাই ছিল ওই গাড়ির মধ্যে আর কি, অ্যাক্সিডেন্ট যে গাড়িটি হয়েছিল, কারণ উনিও যাচ্ছিলেন আর কি। তো এটিএম ভাইরে বললাম যে ও কোথায়, আমি ওর নাম বললাম, জাহানারা কোথায়। আমাকে বললো যে ধৈর্য ধারণ করতে হবে তোমাকে। তো আমি বুঝে গেছি আর কি। তো এই ছিল আর কি আসলে মানে। আর সবচেয়ে দুঃখজনক যেটি সেটি হলো যে মানে চিকিৎসাটি প্রপারলি করা যায় না, মানে আহত হওয়ার পরে মানে কোনো গাড়ি থামানো যায় না, কেউ গাড়ি থামায় নাই। এটিএম শামসুজ্জামানের মতো লোকও গাড়ি থামানোর চেষ্টা করেছে, পারেনি। কোলে করে কখনো মানে নিয়ে গিয়ে তারপর একটা ভ্যান গাড়িতে উঠিয়েছে, ওখানে স্বাস্থ্য কমপ্লেক্স যে ছিল যে জায়গাটা অ্যাক্সিডেন্ট, সেখানেও চিকিৎসা মানে কিছু করানোর চেষ্টা করেছে। অনেক পরে চট্টগ্রাম থেকে অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাওয়ার পথেই কিন্তু মারা গেছে। ইলিয়াস কাঞ্চনের স্ত্রীর মৃত্যুর ঘটনাটি আসলেই খুব বেদনাদায়ক। এরপর তাকে তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করা হয়। চলুন আমরা তার বাকি কথাগুলো শুনে আসি। ওই বিকাল হলে পরে জ্বর আসে, মাথা ব্যথা হয়, আর আমি তখন এত ব্যস্ত যে আমি ডাক্তারের কাছে যে যাব টেস্ট করাবো, ডাক্তার আমাকে বলবে আমার টাইফয়েড হয়েছে, এই সময়টুকু আমার ছিল না। তা আমি নিজে আমাদের যে দেশের মানুষ যা করে আর কি, প্যারাসিটামল খায়,
এটা খায় সেটা খায়, নানান জনে নানান কথা বলে, সেই ট্যাবলেট আমরা খাই মানে প্রেসক্রিপশন ছাড়া, এটা কোনোভাবেই উচিত না। তো ওইভাবে ওই প্যারাসিটামল খেতে 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 শেষ পর্যন্ত আমার ওই যে পেটের ভিতরে মানে ছিদ্র হয়ে গেছে। এবং এটা আরেকজন মানে আমার পরে আরেকজন মানুষ কিন্তু মারাও গেল, সেটা হলো আমাদের স্টার এবং আজাদ সিনেমা হলের যে মালিক ছিলেন এবং চলচ্চিত্রের অনেক বড় একজন প্রডিউসার ছিলেন, খলিলুল্লাহ সাহেব ওনার নাম ছিল। ওনার ছবিতে আমি অভিনয় করেছি, পাকিস্তান বাংলাদেশ নেপাল মিলিয়ে যে ছবিটি হয়েছিল সেই ছবিটি তে আমি অভিনয় করেছিলাম। ওনার ছেলেও এরকমভাবে ওই ট্যাবলেট খেত, মাথা ব্যথা জ্বরের জন্য খাইতো। তারপরে ওনার পারপোরেশন হলো মাথার ভিতরে, তো ব্রেনের ভিতরে হয়তো উনি আর বাঁচেন, আর আমারটা পেটের ভিতরে হয়েছে। তো এই যে এই যখন মানে পারপোরেশনের নিয়ে যখন আমি 88-এ যখন হাসপাতালে ভর্তি হই, তখন কিন্তু সংবাদ বেরিয়ে গেল যে আমি মরে গেছি। হ্যাঁ, সংবাদও হয়ে গেছিলো যে আমি মরে গেছি। তো সেই জায়গা থেকে বেঁচেছি, তারপরে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচেছি, পাহাড় থেকে পড়ে গিয়ে বেঁচেছি, আর্মিদের কাছ থেকে বেঁচেছি। তো আমার তো একটা জীবন না, আমি তো একটা জীবন আমি বলবো না, আমার অনেকগুলো জীবন আমাকে আল্লাহ দিয়ে আমাকে বাঁচায় রাখছেন। এবং বাঁচায় রাখছেন হয়তো বা এই দেশের মানুষের জন্য বাঁচিয়ে রাখছেন, এই দেশের জন্য বাঁচিয়ে রাখছেন। এবং আমি মানে আসলেই কিন্তু যে আমার কথায় আমার এতে যদি কিছু মানুষ যদি মানে আমার মতো হয়, দেশ উপকারী হয়, মানুষের সেবা করার যদি ইয়েটা হয়, তাহলে আমি সবচেয়ে বেশি আমি খুশি। ইলিয়াস কাঞ্চনের কথায় যুক্তি আছে, আমি তার কথার সাথে একমত। সিনিয়র অভিনেতা হিসেবে ইলিয়াস কাঞ্চন খুব গুছিয়ে কথা বলেন। তখনও যে মানে সবাই যে খুব একটা মানে চাইতো তা না, কিন্তু তারপরেও হইতো, মানে একেবারে রিজিড ছিল না আর কি। তো মানে তারা গল্পটা দেখতো, তার চরিত্রটা দেখতো, যে তার ওখানে গুরুত্ব কীরকম দেওয়া হয়েছে আর কি। তো সেই গুরুত্বটা যদি না থাকতো তাহলে ডিরেক্টর যিনি গল্পটি লিখেছেন তার সঙ্গে তো আলোচনা করে তাকে একটা স্যাটিসফ্যাকশন জায়গা যখন দিত, তখন তারা একসঙ্গে কাজ করতো। আর আমার তো এই সময়টা আসলে আমি তো মানে সবার মানে ছোট ছিলাম। তো এই ছবির মধ্যে 3 জন নায়ক, স্বাভাবিকভাবে 3 জন নায়কের মধ্যে রাজ্জাক ভাই নিজে ওই ছবির প্রডিউসার, নিজে ডিরেক্টর, তারপরে হলো জসিম ভাইকে নিয়েছেন, ছবিতে মানে ফাইট আছে, আছে, তারপরে হলো আমি। তো আমি হলাম যে সবচেয়ে মানে ছোট, এবং তখন আমার তো মানে নাম ডাকও সেরকম হয়নি। তো কাজে আমার তো না করার কোনো ইয়ে ছিল না। তো আমি এই ছবিতে মানে কাজ করার সময় যেতেই আমি